আমরা চলে এসেছি সেকেন্ড স্পটে। ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। এই যে এখান থেকে এন্ট্রি। আর সুমন গেছে ওখানে ক্যাডবেরি খুঁজতে। আমরা ক্যাডবেরি কিনেছি কালকে কটা, সেটা রুমেই ফেলে এসেছি। তাই ও কী করতে বলছে যাই ক্যাডবেরিটা, কারণ নিচে নামলে উঠলে তো খুব কষ্ট হচ্ছে, ক্যাডবেরি থাকলে ভালো হয়। নেই না, পাওয়া গেল না। আমরা কিনেছি, হোটেলেই পড়ে রয়েছে। এখান থেকে যাওয়ার সময় আমরা নেব ওটা পরের স্পটে যাওয়ার জন্য, নাহলে খুব প্রবলেম হচ্ছে। এই যে কিটক্যাট পেলাম, মিল্ক পেলাম না, নিয়ে নিয়েছি। আর এখানে 10 টাকাটা 15 টাকা নিল, 5 টাকা বেশি। এই যে দুজনের 60 টাকা, 30 টাকা করে টিকিট। এই যে হ্যাঁ অল্প আছে জল। আর এই যে নামছে সুমন, 10 মিনিট বলছে, কিন্তু আমাদের অনেক টাইম লাগে। 10 মিনিট, দুটো রাস্তা আছে। আমাদেরকে বললো এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। আমাদের বলে এই রাস্তাটা দিয়ে ডান দিক দিয়ে যেতে বললো। হয়তো ডান দিকের রাস্তাটা ভালো, আমাদের সুবিধার জন্যই হয়তো বলেছে। টাইম কম লাগে, আর এইটা দিয়ে বললো অনেক টাইম লাগে, সেই জন্য না করলো এইটা দিয়ে যেতে, ডান দিক দিয়ে যেতে বললো। বলে এটা থেকে গেলে কম সময় লাগে। এখানে দোল খেতে পারবে, দুটো দোলনাও দিয়ে দিয়েছে। কতটা রাস্তা, 10 মিনিট তো বললো। দেখে আমরা বাঁদিকে মোড় নিলাম, ডান দিকে একটা রয়েছে, এদিকে বাঁদিকে। কার একটা ব্যাগ পড়ে আছে, কেউ আছে কিনা জানি না। ব্যাগটা নিয়ে যাবো, নিয়ে যাই, ওপরে গিয়ে জমা দিয়ে দেবো। কেউ ব্যাগ ফেলে গেছে, নিয়ে যাই। এবার দেখি ব্যাগে কি আছে, পরে আমাদের বলবে। আমরা যে ব্যাগটা পেয়েছি, ব্যাগটা উপরে আমরা আধার কার্ড পেয়েছি। দেখছি আধার লোকাল, এটা লোকালই হবে, এটা লোকাল হবে। আমরা উপরে গিয়ে এটা, হ্যাঁ আসামের আছে, আমরা গিয়ে জমা দিয়ে দেবো কাউন্টারে। এখানে অনেক কিছু আছে পেয়েছি, প্যান কার্ড রয়েছে, প্যান কার্ডও রয়েছে তার, আধার কার্ড, প্যান কার্ড পেয়েছি, টুকটাক খুচরো কিছু পয়সা, আধার কার্ড, ফোন নাম্বার আছে কিনা রয়েছে তার, আধার কার্ডে ফোন নাম্বার রয়েছে, এটিএম আছে। ফোন নাম্বার না, ফোন নাম্বার নেই, তাহলে ফোন করে দেওয়া যেত, ফোন নাম্বার নেই। ঠিক আছে, আমরা কাউন্টারে জমা করে দেবো। আমাদের প্রত্যেকবার কিছু না কিছু পাওয়া যায়। আগেরবার নর্থ বেঙ্গল থেকে মোবাইল দিয়ে দেওয়া হয়েছিল, সেটা যার মোবাইল তাকে আমরা ট্রেনে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। এবার আধার কার্ডে এখানকার লোকাল আসামেরই, তো আমরা কাউন্টারে জমা করে দেবো। ফোন নাম্বার যদি পাই দেখছি। এখানে টাকা পয়সা সেরকম কিছুই নেই, ওই 10 কিন্তু কোনো কন্টাক্ট নাম্বার নেই। কন্টাক্ট নাম্বারটা রাখলে ভালো। প্যান কার্ড রয়েছে, আধার কার্ড আছে, তারপরে এটিএম একটা মনে হচ্ছে পেলাম, এটিএম আছে, অনেক কিছুই পেয়েছি। ঠিক আছে, আমরা গিয়ে জমা দিয়ে দেব, চেষ্টা করব ওখানে গিয়ে জমা দেওয়ার। সিম কার্ডে যদি কোনো নাম্বার থাকে। হ্যাঁ, এখানে একটা কন্টাক্ট নাম্বার আছে, দেখছি, আমরা কন্টাক্ট করে দেখছি, যদি পাই তাহলে আমরা দিয়ে দেবো, বা অ্যাকাউন্টে যদি না পাই তা অ্যাকাউন্টে জমা করে দেবো। ব্যাগটায় আমরা সব দেখে নিয়েছি, ডকুমেন্টস কিছু আছে কিনা, কারণ ফেলে গেছে, একটা খারাপ লাগছে দেখতে। আর এই যে ব্যাগটা পিঠে দিয়ে দাও, ঢুকিয়ে দাও। এখন ওখানে যদি কেউ খোঁজাখুঁজি করে আমরা তো বুঝতেই পারবো। ব্যাগে নিয়ে নিয়েছি ব্যাগটা, তার কারণ হলো বুঝতেই পারবো, কারোর যখন কিছু হারায় সে তখন এত উতলা হয়ে পড়ে, তখন বোঝাই যায়। কারণ না আছে বলতে আমি সেরকম কিছু হারাইনি, ওটা বলো না। কিন্তু প্যান কার্ড হারিয়ে ফেলেছিলাম, হ্যাঁ ঠিক, প্যান কার্ড আর মায়ের ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম। এবার কেউ কিছু হারালে তার অবস্থাটা কি হয়, খুব খারাপ অবস্থা হয়। সেই জন্য আমি ব্যাগে নিয়ে নিলাম। এবার সে যদি বলে তখন তাকে আমরা রিটার্ন করব।
কারণ দেখেই বুঝতে পারবো তার কিছু হারিয়েছে, কারণ সে তো খোঁজাখুঁজি করবে, ইয়ে করবে, ওই জন্য নিয়ে নিলাম। আর কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা একটু নিচেই যাই, গিয়ে ভালো করে ওখানে বসে ফোন করব, দেখে কিছু যদি পাওয়া যায়। ব্যাগে দেখলাম একটা সিম কার্ডের ইয়ে পেয়েছি, এখন জানি না ওটা চালু আছে কি কি আছে, ওটা আমরা ফোন করব, করে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ব্যাগে দেখলাম সব কিছু আছে, টাকা পয়সা সেরকম কিছু নেই, কিন্তু এটিএম কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো রয়েছে, তো ওই জন্যই খারাপ লাগলো। টাকা পয়সা থাকলে হয়তো অতটা ইয়ে লাগতো না, ওখানে জমা দিয়ে দিতাম, কিন্তু ওই ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টসগুলোই তো মেন, এটার জন্যই আমরা বেশি ইয়ে করলাম যে দিয়ে দেবো। আর এই যে ক্যাডবেরি নিয়ে নিয়েছি, ক্যাডবেরি খাচ্ছি। আর সুমন ওই ওপরে আসতে এখনো আসেনি, ওর একটা ফোন এসছে, ফোনে কথা বলছিল, ওই যে নামছে, ওই যে আসছে সুমন। ওটার সময় একটু কষ্ট হবে। আর এরকম আমরা যেমন করেছি, এরকম যদি লোকজন হেল্প করে খুব ভালো হয়, কারণ আমাদের প্রত্যেকবারই আমরা কিছু না কিছু পাই। গতবার নর্থ বেঙ্গলে ফোন পেলাম, এবার একটা পার্স পেয়েছি, আমি একবার একটা চাবির গোছা পেয়েছিলাম। ওই যে সুমন ওই ওপরে চলে গেছে, মানে ওর আনন্দ আর ধরছে না, ওর যে পায়ের অবস্থা খারাপ সেটাও বুঝছে না। আর এখন তো বর্ষার সময় আমরা আসিনি, জলটা খুব একটা, সব কিছু ঝর্ণায় আমরা জল কম দেখতে পাচ্ছি, কারণ এখন হলো জল নেই। বলছিল দাদাটা যাচ্ছেন, জল এখন কিন্তু খুব একটা পাবেন না। আর আমাদের মতো যদি সবাই একটু হেল্প করে খুব ভালো হয়, মানে এই জিনিসগুলো ভুল হতেই পারে। অনেক সময় কি হয়, অনেকে প্রচুর ছবি টবি তোলে ঘুরতে গেলে, যেটা আগে হয় ছবি ভিডিও, এটা করতে গেলে অনেক সময় অনেকে ভুলে যায়, হয়তো রেখে ছবি তুলছে, ফেলে আসতেই পারে। এবার কেউ পেলে তারা যদি কন্ট্যাক্ট করে এটাই ভালো। আমি একবার পেয়েছিলাম একটা চাবির পুরো গোছা, ওতে প্রায় 14 না 15টা চাবি ছিল, তা ঠিক লোককেই দিয়ে এসেছিলাম, যেখানে পেয়েছিলাম ওখানে আশেপাশে বলে এসেছিলাম, পরে খোঁজ করে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, ওরা ফোন করেছিল, দিয়ে দিয়েছিলাম। আসো, বলছে। আর এই যে মাঝে মাঝে ক্যাডবেরি খাচ্ছি, এনার্জি নিচ্ছি, আর যাচ্ছি। কষ্ট হচ্ছে নামার সময় তো বুঝতে পারলাম, আসার সময়, যাওয়ার সময় তো কষ্ট হবে। এনাদের পার্টস হারিয়েছে, পেয়ে গেছে, আমরা আবার দিয়ে দিলে, আমরা জিজ্ঞেস করলাম, তা ওনারা বললো, তারপরে নাম খুঁজে দেখছি, হ্যাঁ এনাদেরই। ওই যে দুজন ছিল ওনাদেরই পার্টস, নামটা আমি একবার দেখেছিলাম যখনই, ওই বেবিয়া কি একটা যেন নাম ছিল, ওটা আমার একটু খেয়াল ছিল, সেই জন্য। আর ওনারা যাচ্ছে, আমরা ইচ্ছা করে জিজ্ঞেস করলাম আপনাদের কোনো কিছু পার্টস আছে, যে বলছে হ্যাঁ হ্যাঁ কী কালার, তখন বলছে না, তখন হচ্ছে পার্টসে কী ডকুমেন্টস ছিল নামটা বলেছে, আর আমি নামটা আধার কার্ডে দেখেছিলাম। আর ওনারা খুঁজছে, ওনাদেরকে দেখে মনে হচ্ছিল না, তার কারণ হলো ওনারা উপরে রেখে এসছে, ওই পাথরটার উপরে, বলে কি ওই ওপরে পাথর, মানে ওনারা জানে পাথরে রেখে এসছে। এবার কেউ কখনো রেখে আসলে, ক্যাজুয়াল কেউ কিছু রেখে আসলে মানে আবার ওখানে থাকবে তার কি গ্যারান্টি আছে? ওরা ভেবেছে ওখানে ফেলে এসছি, ঘুরতে এসছি আমরা, ঘুরি, ফেরত দিয়ে দিয়েছি, আর ওনারা ভাবছে ওখানে ফেলে এসছে, ওখানেই রয়ে গেছে। এবার কিছু কিছু লোক তো নিয়ে নিতেই পারে, টাকা ওখানে নয়, টাকা পয়সা ছিল না, যদি টাকা পয়সা থাকতো লোকে তো নিয়েই নিত। কি এমন একটা মানে বুঝে পাই না, এটিএম কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে, তারপরে এতটা ক্যাজুয়াল থাকে। তা আমরা ঘুরে নিই, যাই হোক ওনাদের পার্টসটা দিয়ে দিলাম, এটাই ভালো লাগলো। জলের আওয়াজ পাচ্ছি, এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখতে পাই কি না বুঝতে পারছি না, অনেকটাই নিচুতে, নামবো কি না, কারণ আবার এতটা তো উঠতে হবে। আর এই যে সেই ঝাঁটা গাছ বলছিল, এই যে সেই গাছগুলো আমরা দূর থেকে তুলছিলাম, এইগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয়, এই যে এই জিনিসগুলো, এগুলো লম্বা করে তোলে, খুব সুন্দর, তুলে আবার শোকাতে হয়। আর এগুলো আগে সবাই ব্যবহার করতো, এখন সব নিত্য নতুন বেরিয়েছে বলে কেউ এগুলো আর ব্যবহার করতে চায় না, কিন্তু এইগুলোই আমরা আগে ইউজ করতাম। আর জলের আওয়াজটা পাচ্ছি ওই দিক থেকে, কিছুই তো দেখতে পাচ্ছি না এখান থেকে, যদি কিছু না পাই তাহলে ব্যাক করে আসবো, তাহলে কিছুটা যাওয়া যাক। আর এখানটায়
থেকে আমরা আর ওইখানটা যাব না, ওখান থেকে আরও যেতে হবে, আর ওখান থেকে গেলে ভালো করে আমরা তুলতে পারবো না ছবিটা, তাই এখান থেকেই তুলছি। এই যে ওখানে ড্রেস পরে সবাই ছবি টবি তুলছে। আর এখন জলটা কম আছে, বর্ষার সময় নাকি প্রচুর জল, এখন জল কম আছে। আর বর্ষার সময় নাকি দেখতে এইসব জায়গাগুলো বেশি ভালো লাগে, প্রচুর জল পড়ে, সুন্দর লাগছে দেখতে। আর এখানে ভিউটা খুব সুন্দর, উঠতে খুব কষ্ট হচ্ছে। ওই যে যেটা কিনেছি কিটক্যাট, ওকে বললাম কি বেশি খাবো না, অল্প অল্প 10 খাবো। টাকার কিটক্যাট 15 টাকা দিয়ে কিনেছি 4 পিস। আর ও কি করেছে, জলটা আমাদের ছিল, ওই যে একজন যাদের ব্যাগ হারিয়েছে তারা বমি করছিল, তাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমাদের কষ্ট হচ্ছে। আর আমরা একটা ছোট বোতল সবসময় পিঠে ছোট ব্যাগ নিয়েছি, ব্যাগে আমি নিয়ে ঘুরছি সব কিছু, মেডিসিন, জল, ব্যাগটা ভারী নিয়ে ঘুরছি। কি করব, কোথায় পাবো জল, ক্যাডবেরি আর একটু খাবার? খাবারটা না হলেও চলবে। অবস্থা কি? ঠিক আছে, এনজয় তো করছি। এখানটা এসে একটু আবার আমরা বসে গেলাম। সত্যি মেঘালয়ে মানে এত হাঁটা, এত সিঁড়ি। মেঘে দেখতে গেলে একটু সিঁড়ি ভাঙতেই হবে, স্বর্গে পৌঁছাতে গেলে সিঁড়ি ভাঙতেই হবে, কিছু করার নেই। সাদের নাম দিয়েছে মেঘের দেশ মেঘালয়, মেঘে পৌঁছাবে তো কষ্ট করবে না? জান্নাত। কাশ্মীরের থেকে আমার অনেক ভালো লেগেছে। কাশ্মীরে গিয়ে আমরা ভালো ঘুরতে পারিনি, তার থেকে বলবো মেঘালয়টা অনেক ভালো। কাশ্মীরে কি এর থেকে কস্টিং বেশি? এটা কস্টিং ওর থেকে অনেকটা কম। চলে আসা যায়, কোনো ট্রাভেল এজেন্সি লাগে না। এখানে এসে ইনস্ট্যান্ট গাড়ি বুক করা বলা, হোটেল বলা সব দিয়ে দেবো। কিভাবে গাড়ি বুক করবেন, কি করবেন সেটা আপনারা পুরো শেয়ার করে দেবো, আপনারা বলেও দেবো। তো আপনারা নিজেরা ডাইরেক্ট চলে আসতে পারেন, কোনো ট্রাভেলস বুকিং বা হোটেল বুকিংটা করে আসতে পারেন, কারণ সিজন ওয়াইজ রেট অনেক আপ ডাউন করে। তো যদি বর্ষাকালে আসতে চান তাহলে এই পুজোর 10 দিন আগে বা পুজোর 10 দিন পরে, পুজোর সময় আসবেন না, রেট অনেক বেশি থাকে। মানে 1500 টাকার হোটেল 3-3.5 টাকা, গাড়ি প্রায় পার ডে নিয়ে নেয় 4-4.5 টাকা। এখন 3 থাকে, আর তখন মোটামুটি 3000 টাকা পার ডে হিসাবে ভাড়া নেয়। আর ট্রাভেলস থেকে বুক করলে গাড়ি একটু বেশি নেয়, কারণ ট্রাভেলসের একটা কমিশন থাকে, ওরা ওখান থেকে নিয়ে নেয় ওটা। আমার মনে হয় ট্রাভেলসে বুক না করাই ভালো, নিজেরাই। আর এখান থেকে তাও এখানে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা সোজা কলকাতা থেকে ট্রেন ধরবেন, আসাম চলে আসবেন। আসাম থেকে গুয়াহাটি স্টেশন থেকে প্রচুর শেয়ার ট্যাক্সি আছে, সোজা শিলং, পুলিশ বাজার, পল্টন বাজার থেকে পুলিশ বাজার। তো যদি ডাইরেক্ট ক্যাব নেন আপনার 2000 টাকা নেবে, আর যদি শেয়ারে আসেন পার হেড 500 টাকা। আর শেয়ারে আসতে পারেন, কিন্তু একটু ওয়েট করতে হবে, প্যাসেঞ্জারের উপর ডিপেন্ড করে, সবসময় প্যাসেঞ্জার অ্যাভেলেবেল থাকে না। আর এখানে এসে যদি আপনি নিজেরা অ্যারেঞ্জ করে নিতে পারেন তাহলে তো খুব ভালো। আর নাহলে সোজা পল্টন বাজার থেকে পুলিশ বাজার 2000 টাকা আপনার কস্টিং পড়বে। অ্যাভারেজ হোটেল আপনি 1500 থেকে 2000 টাকা পেয়ে যাবেন। আর শিলংয়ে 2 দিন স্টে করবেন, আমরা যেমন শিলংয়ে 2 দিন স্টে করেছি, ডাউকিতে 1 দিন স্টে করেছি, আর চেরাপুঞ্জিতে 2 দিন স্টে করেছি। চেরাপুঞ্জির হোটেলগুলো একটু কস্টিং বেশি, স্ট্যান্ডার্ড হোটেল 2500 থেকে 3000 টাকা। আর অনলাইনে যদি বুক করেন আগে থেকে একটু আরও কম পেয়ে যাবেন। আমি তো যেমন গোয়াইবো থেকে বুক করি, ওখান থেকে আমি বরাবর বুক করি, অন্য কোনো সাইট থেকে বুক করি না। এছাড়া তো মেক মাই ট্রিপ আছে, ওখানে হোটেল পেয়ে যাবেন। আর গাড়ি এখান থেকে পুলিশ বাজার থেকে প্রচুর মারুতি অল্টো পেয়ে যাবেন, ছোট গাড়ি। মোটামুটি ওরা মানে ডেলি আপ ডাউন করে, শিলং টু প্রত্যেকটা স্পটে নিয়ে যাবে, চেরাপুঞ্জি থেকে আবার শিলংয়ে ব্যাপার। এখানে জার্নিটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোটামুটি 14-15 টাকায় 5 দিনের ট্যুর আপনার হয়ে যাবে। বাট আমার মনে হয় আপনি গুয়াহাটি থেকে গাড়িটা বুক করে নিন, গুয়াহাটি টু গুয়াহাটি, তাহলে আপনার অনেক মানে ইজি ঘুরতে পারবেন, কষ্ট কম হবে। কারণ এখান থেকে গুয়াহাটি থেকে আপনি শিলং আসবেন, সেখানে 2000 টাকা, আবার শিলং থেকে গুয়াহাটি যাবেন, এখানে আপনার 4000 টাকা চলে যাবে। আর এখানে লোকাল যে ট্যাক্সিগুলো থাকে, ট্যাক্সি বা ক্যাব, সেগুলো আপনার যদি 15000 টাকাও নেয় আপনার 19000 টাকা পড়বে। আপনি সেক্ষেত্রে ওই ডাইরেক্ট ট্রাভেলস থেকে গাড়িটা বুক করে নেন, আপনার 20 থেকে 21000 টাকা পড়বে। আর আপনি যদি পুরো প্যাকেজ বুক করেন তাহলে তো কস্টিং যে হোটেল বুক করবেন সেই অনুযায়ী কস্টিং হবে। হোটেল নিজেরা বুক করে আরামসে চলে আসতে পারেন। আর এখান থেকে মেঘালয়ের ট্যুরিজমের বাস ছাড়ে 3-4টে স্পটে নিয়ে যায় ওরা, পার ডে হিসাবে অ্যাভারেজ 500 রুপিস করে নেয়। 3 দিন আপনাকে ঘোরাবে, পার হেড 1500 টাকা নিয়ে নেবে, সেটাও ঘুরতে পারেন। বা সেক্ষেত্রে আপনাদের পুরো স্পট ঘুরবে না, মেন স্পটগুলো ভেতরে যেগুলো সেগুলো নিয়ে যাবে না।
আর রাস্তার উপর থেকে আপনাকে দেখিয়ে দেবে স্পটগুলো। তো সেইটার থেকে আপনার বেস্ট হচ্ছে আপনি গাড়ি বুক করে নিন, গাড়ি বুক করে চলে আসুন। আর ড্রাইভার দাদার নাম্বার তো আমি দিয়ে দিলাম, ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর আমার চ্যানেলের হয়ে যদি আসেন দাদা অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। আর দাদা তো বলেই দিয়েছে হোটেল বুক না করলেও চলবে, দাদার এখানে প্রচুর চেনা আছে, আপনি হোটেল আরামসে পেয়ে যাবেন। যে হোটেলে আপনার বাজেট যা আছে বলবেন দাদাকে আমার এই বাজেট, সেই রকম হোটেলে আপনাকে বুক করে দেবে। আর আরেকটা জিনিস করতে পারেন, দাদাকে ইয়ে করতে পারেন, তাছাড়াও যদি নিজেরা মনে করেন আমি আসবো, আরেকটা এখানে এসে কিন্তু ট্যাক্সি অনেক রেট বলে, একটু বার্গেনিং করতে হবে। আপনি পুলিশ বাজার থেকে প্রচুর ট্যাক্সি পেয়ে যাবেন, মানে ওখানে বেরোলে রুম থেকে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক কালারের ট্যাক্সি পাবেন, মানে মারুতি অল্টো 800 যেটা, সেই ট্যাক্সি এখানে প্রচুর চলে। মানে এখানে বাস লোকাল কমিউনিকেশন বলতে ট্যাক্সি, আমাদের যেমন অটো টোটো বাড়ি থেকে বেরোলে 10 টাকা ভাড়া, এখানেও ট্যাক্সিতে লোকাল যারা থাকে তারা ওইভাবেই যায়, 10 টাকা 20 টাকা ভাড়া। আর ট্যাক্সিতে 4-5 জন করেও নেয় লোকাল লোকজন, মানে সেটাই দেখলাম গাড়ির ডিকি খুলেও যাচ্ছে এরকম অবস্থা, যে 6 জন, একটা মারুতি অল্টোতে 6 জন, মানে বুঝতেই পারছেন কী হবে, মানে পিছনে 3 জন বসাও খুব কষ্ট হয়, সেখানে 6 জন অল্টোতে যাচ্ছে, পিছনে ডিকিটা খোলা, ডিকির ভেতরে দেখি 2 জন। আমরা একটা গাড়ি যাচ্ছে বলছি ডিকি খোলা, এবার ডিকি খোলা, তারপর দেখছি না পেছনে 2 জন বসে যাচ্ছে। আর আরেকটা এই যে এখানে সব কিছুই পাবে। আর আরেকটা জিনিস এখানে আছে, ছবি তুলতে পারবে, ছবি তোলার জন্য ওই নিচেই ড্রেস পরে তোমরা যেতে পারবে। আমরা যেখানে গেছিলাম ওখানে ছবি তোলার জন্য, এখানে ছবি তোলারও ব্যবস্থা আছে। আর এখানে টুপিগুলো খুব সুন্দর, ছবি তোলা যে টুপিটা পরে। এখানে শোপিসগুলো খুব সুন্দর, এই যে দারুণ লাগছে দেখতে। সুন্দর লাগছে দেখতে। এখানেও কয়েকটা আছে। আমরা পরের স্পটের দিকে যাচ্ছি। পরের স্পটের নামটা কি দাদা? ওরা ক্যাপ। মেন গেট থেকে অনেকটা চলে এসেছি, রাস্তাটা দুদিকে পুরো জঙ্গল, 1.5 কিলোমিটার চলতে হবে, এখান থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। আর এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা, 30 রুপিস শুধু পার্কিং ফিস। এবার ভেতরে আবার আলাদা করে এন্ট্রি ফ্রি আছে কি না জানি না, সেটা ওখানে গেলে বুঝতে পারবো। এখানে পার্কিং লট। শুধু হাঁটা, যেদিকেই যাচ্ছে শুধু হাঁটতে হচ্ছে, পাগুলো টনটন করছে। এখানে এন্ট্রি ফি কিছু নেই, ওই গেটে ভেহিকল পার্কিংয়ের জন্য 30 রুপিস চার্জ। আর অবশ্যই পার্কিং লটে যখন গাড়ি পার্ক করবেন, অবশ্যই পার্কিং স্লিপ নিয়ে নেবেন, না হলে পুরো পার্কিং ফিতে যারা কেয়ারটেকার থাকে তারা পুরো টাকাটা নিয়ে নেয়। বলানতে ভুলে গেছিল, এখানে মাস্ট হলো জল, জল ছাড়া কোনো স্পটে যাওয়া যাবে না, কারণ এতটা ভিতরে খুব কষ্ট হয়। জলটা অবশ্যই ক্যারি করবে। আমাদের জল ছিল ব্যাগের সাথে সাথে, জলটাও তাদেরকে দিয়ে দিয়েছি, আবার জল কিনতে হলো। ঠিক আছে, যাওয়া যাক। রাস্তাটা সুন্দর, এটা এরকম হলে ভালো হয়, মানে উঠছি নামার সময় সুবিধা হবে। এই যে খুব সুন্দর ছোট্ট ব্রিজ। এটার ভেতরে কি আছে? গুহা, গুহার ভেতরে প্রবেশ করতে চলেছি। আমরা বললাম এন্ট্রি ফি লাগবে না, ওই যে সামনে এখানে আছে দেখা যাচ্ছে। এই যে সুমন যাচ্ছে টিকিট কাটতে। আর এখানে টিকিট ফিজ অ্যাডাল্টের জন্য 50, আর চিলড্রেনদের জন্য 10। বাচ্চা আমার 10। বাচ্চা বেশি বেড়ে গেছে, অল্প বয়সে বেড়ে গেছে। বাউ কি দাও, বাউ কি দাও, বাউ কি
আর এখান থেকে এন্ট্রি নিতে হবে। আমি এন্ট্রি হয়ে যাই। সুমন টিকিট কাটছে। দেখ দেখ, বিনা টিকিটে ঢুকে গেছি আমি। সুন্দর রাস্তাটা। এখানে রাস্তাটা দেখছি সিঁড়ি নেই, সিঁড়ি না থাকলে ভালো হয়, পায়ে প্রচুর প্রবলেম হয় সিঁড়ি থাকলে। মজা হচ্ছে, খিদে পেয়েছে, হালকা হালকা পেয়েছে। হালকা এটা আমরা ভিজিট করে এরপরে লাঞ্চ করে নেবো, করে তারপর একটু হোটেলে যাব, ওই ক্যাডবেরিটা আনতে। এখানে ক্যাডবেরি পাচ্ছি না, ওটা আনতে একটু হোটেলে যাবো, হোটেল সামনেই। ক্যাডবেরিটা নিয়ে আবার নেক্সট স্পটে চলে যাব। লোকাল অনেক জায়গা আছে এখানে, ঘুরতে ঘুরতেই টাইম চলে যাচ্ছে। তাও তো রেস্ট আমরা খুব কমই করছি, অল্প অল্প একটু একটু বসছি আর যাচ্ছি, বেশি করলে সময় চলে যাবে। আমরা অনেকটাই চলে এসেছি, এখনো পর্যন্ত দেখতে পাইনি। নিচে থেকে আওয়াজ পাচ্ছি, ঝর্ণার আওয়াজ, আর গুহাও এখনো পর্যন্ত কিছুই দেখতে পেলাম না। যাই সামনেটা, তাহলে বুঝতে পারবো। সুমন ওই যে পিছনে আসছে, আর আমি একটু আগিয়ে গেছি। সাইড থেকে একটু হালকা আওয়াজ আসছে, ঝর্ণার জলের আওয়াজ। আর এগুলো কিসের জন্য করা ঠিক বুঝতে পারছি না, মনে হয় বসা টসার জন্য। বর্ষার সময় কেউ যদি বৃষ্টির সময় আসে, আমি এক্ষুনি ওপর থেকে পা দিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। আর চারপাশটা খুব সুন্দর, কোনো লোকজন দেখতে পাচ্ছি না, খুব কমই লোকজন এবারে এখানে এসে দেখলাম। বড় বড় হাঁড়ি পরে দেখাচ্ছি, আগে ওপর থেকে ঘুরে আসি আমরা। আবার সিঁড়ি, ওরে বাবা, এবার পরপর প্রায় মনে হচ্ছে সিঁড়ি। ছেলে খুব খুব একটু ধরবে কোথাও, হাঁটতে পারছি না। কি হচ্ছে এটা? সুমন এখানে এসে বোতল নিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। এই আমি এবার পড়ে যাব। কি করছে? মেঘালয়ের জামালকুদু। এখানে একটা ছিল, এটা বন্ধ করে দিয়েছে, আর আমরা এদিকে যাচ্ছি। একটু রাস্তায় অনেকটাই রাস্তা, কিন্তু এটা একটু ভালো দেখলাম, সমান যেতে হচ্ছে, সিঁড়ি কম। আমরা এবার গুহার ভেতরে ঢুকছি। গুহা দেখি সামনে দিয়ে। ও এই যে এখান থেকে গুহাটা শুরু, আর এই ওপর থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম, আর জল পড়ছে এখান থেকে, কন্টিনিউ জল পড়ে। আর এই যে সুমন যাচ্ছে। আমি সানগ্লাসটা চেঞ্জ করে নিয়েছি, কালো চশমা দিয়েছি, কালো সানগ্লাসে কিছু দেখা যাবে না বলে নরমাল চশমা পরে নিয়েছি। আর এখানে সিঁড়ি রয়েছে, কিছুটা সিঁড়ি, আর লাইট দেওয়া রয়েছে। কেউ স্মোক করবেন না। হ্যাঁ, স্মোক করতে মানা করেছে। গ্যাস থাকতে পারে। আর এই পাশ থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে, টপ টপ করে জল পড়ছে, আর এখানেও জল পড়ছে কন্টিনিউ। আর এখানে স্মোক করতে তো নাই করেছে। পুরো সিঁড়িগুলো জলে ভেজা, জল পড়েই যাচ্ছে। আরো সুন্দর, এবার দেখুন এই জায়গাটা, এই জায়গাটা এবার দেখুন আপনারা। আরো সুন্দর। এখানে একটা ছবি তোলো না ওই এখান থেকে, দেখতে ভালো লাগছে। ওপরে চলে এসো। আর আমরা পুরো গুহার ভেতরে ঢুকে গেছি। আর এই যে এখানটা আরো বেশি সুন্দর। আর
ভেতরটা প্রচুর ঠান্ডা, সুমন বলছে জ্যাকেটটা নিয়ে আসলে ভালো হতো। আর এখানটা প্রচুর স্লিপ, পা দিয়ে উঠতে গেলেই স্লিপ খাচ্ছে। আর ভেতরটা খুব সুন্দর, আর প্রত্যেকটা জায়গায় লাইট দেওয়া আছে, লোকজন না থাকলে কোনো সমস্যা নেই আসতে গেলে। আর এটা দিয়েই ঢোকা, এটা দিয়েই বেরোনো, সবাই যাচ্ছে আবার রিটার্ন চলে আসছে। এটা দিয়ে মনে হয় বন্ধ আছে, বন্ধ। এখানে একটা সিঁড়ি আছে, এখান থেকে কি দেখা যায় দেখি। মৌসুমি উঠছে, এই যে মৌসুমিকে এবার ক্যামেরা দিচ্ছি, ফোন দিচ্ছি। এখানে বুঝতে পারছি না কি আছে, ওইখানেই মনে হয় এইটুকু মনে হচ্ছে, গুহাটা আরো ওদিকে ভেতরের দিকে গেছে। আর এখানে যেহেতু আর লাইট নেই সেই জন্য আমি আর গেলাম না, কেউ যাচ্ছে না, সবাই উঁচু হয়ে দেখে চলে যাচ্ছে, আমিও তাই করছি। এই স্লিপ কাটবে, কি করছে দেখো দেখো দেখো, ওর অবস্থা দেখো। এই তো ওখানে একটা ছবি তুলেছি, ও কোথায় ঢুকে গেছে। মানে এটা দিয়ে আমরা যাব, যাদের ছবি তোলার নেশা থাকবে তারা এরকম করবে সুমনের মতো। সুমনের নেশা নেই অত ছবি তোলার, এখানে এসে একটু নেশা লেগে গেছে। আমি এই গুহাতে ঢুকবো, মৌসুমি এখন ঢুকবে, এই গুহাতে আমাকে ঢুকিয়ে দিচ্ছে। এই যে ছোট্ট একটা গুহা, কিছুই নেই, মাথা দেখে। হ্যাঁ, এখানটা নিচু হয়ে থাকতে হবে, নইলে গুতো খাবে। আর তোমরা চাইলে মনে হচ্ছে গুহায় ঢুকছি বলে যে কোনো একটা খোপে ঢুকে ছবি তুলে নিতে পারবে, খুবই সুন্দর। সুমন ওদিকে ঢুকে গেছিল, আমি এখানে চলে আসলাম। এখানে টুকটাক লোকজন দেখছি আসছে, এটা থেকে গিয়ে আবার এটাই রিটার্ন আসতে হবে। আর ওরা একটা জিনিস ভালো করেছে, লাইটগুলো দিয়ে খুব ভালো লাগছে। আর ওই যে ঝর্ণার জলটা ওই ওখান থেকে এসে এখানে আসে, ঝর্ণা না ওয়াটারফলটা, ওখান থেকে জলটা এখানে আসছে, এখান থেকে বেরোচ্ছে। আর এখানটায় আরও যাওয়া যাবে, অনেকটাই বড়। আমরা তো মনে করছিলাম অল্প। আর এখানে রাস্তাটা এরকম, এখানে একটু দেখে হাঁটতে হবে, মাথা নিচু করে, কারণ কোথায় কোন জায়গায় গুঁতো লেগে যাবে। আর আমাদের মতো মানুষ আসলে আর লাগবে না, একটু লম্বা মানুষ হলে সমস্যা। আর এখান থেকে যে জল বেয়ে বেয়ে আসছে, স্লিপার আছে, একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে, স্লিপ কাটছে প্রচণ্ড। আর সুমনের অবস্থা কি, নিচু হয়ে যাচ্ছে। অনেকটাই বড়, আমরা মনে করছি আর নেই, যত আগাচ্ছি তত দেখছি আরও আছে। ও বাবা, এই পড়ে যাচ্ছিলাম আমি। এদিকটা আবার একটু অন্ধকার আছে, এখানটা আলো নেই। আর এখানে মাথা আমাকেও নিচু করতে হচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গাটা, এখানটা খুব অন্ধকার। অনেকটাই, প্রথমে ঢুকছিলাম তখন একটু ঠান্ডা লাগছিল, আর এখানে যখন চলে এসেছি এর ভেতর দিকে অনেকটাই ভেতরে আছি, এখানে ঠান্ডা লাগছে না, এখানে ঠান্ডা কম আছে, বোঝা যাচ্ছে না ঠান্ডাটা। যত যাচ্ছি শেষ হচ্ছে না, অনেকটা। ওই যে আলো এখনো সামনে দেখা যাচ্ছে। এইখানটা প্রচুর স্লিপার, পা দিলে সরে যাচ্ছে। যেদিক থেকে এসছি ওদিকে আবার রিটার্ন করতে হবে। সুমন আর ওখানটা আর আসেনি, ও দাঁড়িয়ে থাকলো, বললো সামনে আর আমি যাব না। আর এখানটা প্রচুর স্লিপ, পা দিলেই সরে যাচ্ছে। আমাদের ওরা কেভ
ট্যুর কমপ্লিট। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেকটা বড়। কেমন লাগলো? কেভের মধ্যেই ফার্স্ট টাইম, আগে কোনোদিন আসা হয়নি। এখান থেকে আর 2 মিনিট লাগবে হেঁটে, তো বেরিয়ে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। কেভের রাস্তা থেকে নামার সময় একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে। এই যে আর এই জায়গাটা বর্ষাকালে আসলে তো আরও সুন্দর লাগবে। এখান দিয়ে পুরো জল পড়ে, পুরো ওয়াটারফলের দৃশ্য পুরো এখান থেকে ক্লিয়ার দেখা যায় বর্ষাকালে। এখন তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাও জুম করে দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে হালকা একটা ছোট ওয়াটারফল রয়েছে। 3টে হাড়ি আছে, তলায় আগুন লাগিয়ে দিলে মিষ্টি চচ্চড়ি হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, ভিউ পয়েন্টটা দারুণ। তো চলো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তোমার সাথে দেখা হচ্ছে।